আহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এখানে আসলে উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত এবং মুসলিম কন্ট্রিবিউশন ৩টি অধ্যায় আছে। আপনারা সেটি জানেন সিলেবাসে। তো এই উমাইয়া খেলাফত থেকে আপনারা যে বিষয়টি খুবই গুরুত্বের সাথে পড়বেন, বিবেচনা করবেন, হয়তো আসতে পারে, আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে খলিফা আব্দুল মালিক এন্ড হিজ রিফর্মস। হ্যাঁ, রিফর্মস অফ খলিফা আব্দুল মালিক। তো আব্দুল মালিক উমাইয়া বংশের একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। তাকে উমাইয়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি শাসন সিংহাসনে আরোহণ করে বেশ কিছু সংস্কার আনয়ন করেছিলেন। তো সেই সংস্কারগুলো কি কি, সে বিষয়গুলো সম্পর্কে একটা বোর্ড কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আমি আবার বলছি, খলিফা আব্দুল মালিক এন্ড হিজ রিফর্মস, অথবা রিফর্মস অফ খলিফা আব্দুল মালিক। এই আব্দুল মালিক বিন মারওয়ান, হ্যাঁ, তাকে বলা হয়। এই বিষয়টি আপনারা খুব গুরুত্বের সাথে দেখবেন, বিবেচনা করবেন। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খলিফা উমর বিন আব্দুল আজিজ এন্ড হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিস। হ্যাঁ, খলিফা উমর বিন আব্দুল আজিজ তিনিও উমাইয়া বংশের একজন বিখ্যাত খলিফা ছিলেন, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, দ্বিতীয় উমর বলা হয়, উমাইয়া সাধু পুরুষ বলা হয়, বিভিন্ন নামে তাকে অভিহিত করা হয়। তা আসলে উমাইয়া খলিফাদের ভিতরে খলিফা উমর বিন আব্দুল আজিজের শাসন ব্যবস্থা ছিল একেবারেই ব্যতিক্রম। হ্যাঁ, একেবারেই তিনি যে উমাইয়াদের স্বার্থের পরিপন্থী, হ্যাঁ, উমাইয়া গোত্র বা উমাইয়া বংশ বা উমাইয়া ডাইনেস্টির যে স্বার্থ, সেটাকে জলাঞ্জলি দিয়ে তিনি মূলত ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার, ন্যায় সুশাসন, যেটাকে আমরা বলে থাকি, সেই বিষয়গুলোর ব্যাপারে তিনি সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই জায়গায় তিনি খুবই সংস্কার করেছিলেন। তার অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি গুলো দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে, যদিও তার দলের লোকেরা, তার বংশের লোকেরা সেগুলোকে পছন্দ করেনি, সেগুলোকে মেনে নিতে পারেনি, এবং এক পর্যায়ে তাকে খেলাফত থেকে অপসারণ করা হয়েছে। তো যাক, সেই উমর বিন আব্দুল আজিজ তার অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিস গুলো কি ছিল, তাকে ইসলামের পঞ্চম খলিফা কেন বলা হয়, এরকম একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো সেই হিসেবে আপনারা সেটি তার খলিফা উমর বিন আব্দুল আজিজ অ্যান্ড হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিস গুলো কি কি, সেগুলো সম্পর্কে একটা ধারণা রাখবেন। তো তাকে ইসলামের পঞ্চম খলিফা কেন বলা হয়, যেহেতু তিনি সিংহাসনে আরোহণ করে তিনি উমাইয়াদের যে রীতিনীতি ছিল, যে প্রিন্সিপাল গুলো ছিল, বা যে অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল, সেগুলোকে তিনি কোনোটাকেই গ্রহণ করেননি। হ্যাঁ, সেগুলোকে তিনি ইগনোর করে মূলত খোলাফায়ে রাশেদুন, যে ইসলামের যে 4জন খলিফা ছিলেন, তাদের রীতিনীতি, তাদের আদর্শ, তাদের শাসন নীতি, সেগুলোকে অনুসরণ করেছিলেন, অনুকরণ করেছিলেন, এবং সেজন্য তাকে ইসলামের পঞ্চম খলিফা হিসাবে বিবেচনা করা হয়। এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আপনারা মোটামুটি তাহলে দুটো বড় কোশ্চেন উমাইয়া খেলাফত থেকে দেখবেন। একটা হচ্ছে খলিফা আব্দুল মালিক এন্ড হিজ রিফর্মস, আর একটা হচ্ছে খলিফা ওমর বিন আব্দুল আজিজ এন্ড হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিস। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন দেখবেন, কজেস অফ ডাউনফল অফ উমাইয়া খেলাফা, যে উমাইয়া খেলাফতের পতন কেন হয়েছিল। হ্যাঁ, এরকম আমরা যেহেতু আমাদের খেলাফতের ইতিহাসে দুটো বংশ আছে, একটা হচ্ছে উমাইয়া খেলাফা আর একটা আব্বাসী খেলাফা। তো সে উমাইয়া খেলাফা এটা কিভাবে পতন হলো, কেন পতন হলো, এর কারণগুলো কি কি, বেশ কিছু কারণ আছে, সেই কারণগুলোকে আইডেন্টিফাই করতে হবে। অথবা আব্বাসী খেলাফা আর পতন, হ্যাঁ, দুটো খেলাফতের পতনই প্রায় অলমোস্ট সেম, বিশেষ করে ইনডাইরেক্ট কজেস যেগুলো আছে সেগুলো একেবারে হুবহু মিল। আর শুধু ডাইরেক্ট কজ, যেটা আমরা প্রত্যক্ষ কারণ বা তাৎক্ষণিক বা ইমিডিয়েট কজ হিসেবে বিবেচনা করে থাকি, সেটাই শুধু পরিবর্তন। তো উমাইয়া খেলাফতের ক্ষেত্রেও আমরা সেখানে তাদের যে ঐতিহাসিক কারণ যেটা বলি, বা প্রাকৃতিক কারণ, স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে, এটাই স্বাভাবিক, উত্থান হলে পতন হবে, এটাই হচ্ছে ইতিহাসের নিয়ম, সেটাকে আমরা বলি প্রাকৃতিক কজ বা ন্যাচারাল কজ। আর একটা হচ্ছে হিস্টোরিক্যাল কজ, যে কোনো একটা রাজবংশ 100 বছরের অধিককাল তাদের সহ্য বীর্য বা কর্মশক্তি বজায় রাখতে পারে, এর বেশি হলে তাদের পতন হয়। স্বাভাবিকভাবে উমাইয়ারাও প্রায় 100 বছরের কাছাকাছি শাসন করেছিলেন, এদের পতন হয়েছে। আর একটা কারণ যেটা হচ্ছে রাজতন্ত্রের কুফল, হ্যাঁ, যে তারা রাজতন্ত্র সূচনা করেছিলেন, প্রতিষ্ঠাতা যিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিংশিপ, হ্যাঁ, সেই এটা আসলে সাধারণ জনগণ এটাকে মেনে নেয়নি, সেজন্য গণতান্ত্রিক রীতিনীতির পরিবর্তে রাজতন্ত্র প্রতিষ্ঠা, সে কারণে জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর যোগ্য শাসকের অভাব ছিল। 14 জনের ভিতরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল মালিক, উমর ব্যতীত যে বাকি সকল খলিফারা ছিলেন একেবারে অযোগ্য, অকর্মণ্য, দুর্বল প্রকৃতির। হ্যাঁ, এই যোগ্য শাসকের অভাব, এটিও পরোক্ষ কারণ হিসেবে এগুলোকে বিবেচনা করা হয়।
আর আগে একটা ছিল সেমিস্টার সুষ্ঠু নয় উত্তরাধিকার নীতির অভাব ছিল। যে আসলে সেমিস্টার তো যে সেমিস্টারই কোনো বাকি। রাজবংশ আমরা যেটা পৃথিবীর ইতিহাসে দেখি যে তারা দীর্ঘদিন শাসন করেছেন, আজকে তো কিন্তু অফিসিয়ালি ক্লাস তাদের ছিল, ভিতরে তবে আমাদের শাসন নীতি ক্লাস পরিচালনার ক্লাস জন্য কোনো সবকিছু শেষ করে সুষ্ঠু, দেওয়া হয়েছে, আজকে লিপিবদ্ধ, ক্লাসে যাইতে সংবিধিবদ্ধ কোনো রীতিনীতি ছিল না। হইলো কখনো না, খলিফা বুঝলাম না ছেলে, না কখনো কোনো পরিমাণে বড় ছেলে, হওয়া কখনো ছোট ছেলে, কখনো তাহলে বড়দেরকে বাদ দিয়ে ছোটদেরকে দেওয়া হতো, কখনো ভাইকে দিত বা ভাইপোকে বা পুত্রকে খেলাফত প্রদান করতো, এই বিষয়গুলো ছিল। তো এইটা থাকার কারণে তাদের ভিতরে একটা অভ্যন্তরীণ কলহ বা যে অভিমান, গোলযোগ, দ্বন্দ্ব, সেটি সূত্রপাত হতো, যেটা আসলে যে কোনো খেলাফতের জন্য হুমকি স্বরূপ ছিল। আর ধর্মীয় রীতিনীতি, বিশেষ করে যে খেলাফতের যে রীতিনীতিগুলো ছিল তার সেগুলোকে তারা ইগনোর করেছিলেন। এটিও তাদের পতনের অন্যতম কারণ। যেমন ঐতিহাসিক কারবালার যে ট্র্যাজেডি, আপনারা সম্প্রতি আপনাদের 10 মুহররম যেটা সংঘটিত ফোর্থ হয়েছে, সেমিস্টার কারবালা যে ঘটনা 680 খ্রিস্টাব্দে ছিল, অত্যন্ত আমি বলি সেগুলো এখন চেঞ্জ ট্র্যাজেডিপূর্ণ, হয়েছে, যেটা কারিকুলাম চেঞ্জ হৃদয় বিদারক। তো সেই ঘটনার কারণে মানুষ আসলে তাদের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছিলেন। বিশেষ করে মক্কা মদিনার লোকেরা, কুফা বসরার লোকেরা, তারা এই তুমি ঘটনাকে খুবই সেকেন্ড অপছন্দ সেমিস্টার করেছেন। থার্ড সেমিস্টার এছাড়া কেমিস্ট্রিটা নিয়ে তারা নিবা? যে মজলিসে শুরা, সেটাকে বিলুপ্ত সাধন করেছিলেন, বায়তুল মালকে ব্যক্তিগত সম্পত্তি ইন্টারমিডিয়েটে রূপান্তরিত কেমিস্ট্রি একটা ফোর্থ করেছিলেন, সেমিস্টারে পড়াই, নির্বাচনের পরিবর্তে থার্ড মনোনয়ন সেমিস্টার পদ্ধতি চালু বাবা করেছিলেন। তো এগুলো আসলে মুসলমানদের সেন্টিমেন্ট, সেটা আঘাত হেনেছিল, সেজন্য তারা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আর আহলে আমাকে বাইতের সাথে তারা খারাপ তো আচরণ সদস্য করেছিলেন, দিলে আমি সেটিও ফার্স্ট তারা সেমিস্টার বলা থেকে হয়ে থাকে। সেভেন সেই সেমিস্টারে আহলে বাইত তোমার বিশেষ ব্যাচেলর শেষ করে করতে পারতাম। নবী পরিবারের প্রতি যে তখন তারা প্রতি অসম্মান, সেমিস্টারে 22 অশ্রদ্ধা ক্রেডিট বা 23 প্রদর্শন, ক্রেডিট করে এটিও নিতে তাদের হবে। পতনের একটা কারণ। ফার্স্ট এর সেমিস্টারে ক্রেডিট দিয়ে তো পাশাপাশি টু। যে আরব অনারব একটা বৈষম্য, আরবদেরকে তারা অ্যারিস্টোক্রেট, অনারবদেরকে তারা ওইভাবে আন্ডার এস্টিমেট করতেন। তো এই বিষয়গুলো তাদের আসলে একটা পতনের কারণ হিসেবে বিবেচনা করা হয়, এবং অনারবদের নেতৃত্বে উমাইয়া বিরোধী আন্দোলন চাঙ্গা হয়েছিল। কোয়েশ্চেনে রিমেম্বার আর করে শিয়া, লিখলে খারেজি, হেল্প হইতে কেন শিহমারীয়, এই মুদারীয়, উমাইয়া, হাশেমি, এই সব বংশগত লাগে যে না। দ্বন্দ্ব, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখি তো ছিল। আমি আর লিখছি না, সবচেয়ে আমার বড় একটা যেটা সেমিস্টার আমরা অনলাইন দেখি যে এক্সাম। রাজকোষের অর্থনৈতিক সংকট, যেটা তাদের যে আসলে তারপরে তাহলে খলিফাদের ভালো করতে বিলাসিতা, পারিনি। জীবনযাপন, ত্রুটিপূর্ণ রাজস্ব ব্যবস্থার কারণে অর্থনৈতিকভাবে একটা সংকটে পড়েছিলেন। আর সাম্রাজ্যের বিশালতা, সেটাও আসলে তাদের পক্ষে 20 সম্ভব ভাই বাদে হয়নি, 20 ছিল। যেটা উমাইয়া আমলের একটা ক্যারেক্টারিস্টিক্স ছিল, যে তারা বিশাল সাম্রাজ্য বিজয় করেছিলেন খলিফা আল ওয়ালিদ। কিন্তু পরবর্তীতে তারা যারা খলিফা হয়ে এসেছিলেন, তারা ওরকম দক্ষ, অভিজ্ঞ, দূরদর্শী ছিলেন না। সেই কারণে আসলে তাদের পতন ত্বরান্বিত হয়। আর এগুলো প্রত্যক্ষ কারণ হিসেবে যেটা বলা হয়ে থাকে, সেটা হচ্ছে একটা আন্দোলন হয়েছিল, উমাইয়া বিরোধী আন্দোলন, যেটা হচ্ছে এক দফার আন্দোলন। সেটা ছিল আব্বাসী আন্দোলন। সে আব্বাসী প্রপাগান্ডা বলা হয়, অথবা আব্বাসাইড মুভমেন্ট হিসাবে বলা হয়ে থাকে। তো আব্বাসীয়রা এখানে আসলে উমাইয়াদের বিরুদ্ধে সকল শক্তি, সকল গোষ্ঠী, সকল বর্ণের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন, এবং তারা একটা আন্দোলন করেছিলেন, যেটার নাম হচ্ছে আব্বাসাইড মুভমেন্ট। তো সেখানে অনারবদের নেতৃত্ব দিয়েছিলেন অনারব মুসলিম আবু মুসলিম খোরাসানি নামক একজন আচ্ছা, প্লাটিনামে বিখ্যাত গেছিলাম তো মুসলিম নেতা। তিনি আজকে সেটার সকালে নেতৃত্ব কোথায় গেছি জানো? দিয়েছিলেন, তার আমরা তো নেতৃত্বে জিমে যাই সে আন্দোলন এখানে। হয়েছিল, এবং তারা এত উমাইয়াদেরকে বাদ গন্ধ উঠতেছে। পরাস্ত হ্যাঁ, করেছিলেন। ঐতিহাসিক ঘামের জাবের যুদ্ধ, একটা যুদ্ধ হয়েছিল, কষ্ট সেই বেষ্ট যুদ্ধে করে শেষ করে চলে 750 আসছি। খ্রিস্টাব্দে তাদের পতন হয়। এইভাবে আজকে আবার উমাইয়া টিভিএস থেকে খেলাফতের আসলাম, পতন হয়। প্লাটিনামে একটু ঢুকছি, যাক প্রিয় কিরকম অবস্থা শিক্ষার্থীবৃন্দ, দেখা এখানে যাচ্ছে। এরকম একটা কতগুলো এসি কজেস, কেন চলতেছে, এই কজেস গুলো একটু উল্লেখ ফ্লোর করতে গুলা খুব হবে। সুন্দর, আপনারা কোনো ঘামের মোটামুটি এগুলো গন্ধ খেয়াল নাই, রাখলে আশা করি এগুলো পাবেন, ফ্রেশ যে একেবারে। উমাইয়া খেলাফতের পতনের কারণ কি ছিল, কি কি ছিল, তার মান সে কত? বিষয়গুলো 800 টাকা ফাইন্ড আউট ফেট করা। মিল নিলে। এরকম একটা প্রশ্ন আসতে পারে, অথবা আব্বাসী খেলাফতের পতনের কারণ সব এজ ইট ইজ মিলে যাবে, কিন্তু শুধু এক জায়গায় শুধু পার্থক্য, সেটা হচ্ছে ইমিডিয়েট ওইখানে গিয়ে কজেস। আমার অনেক ইমিডিয়েট ভালো কজেস লাগছে, যেটা এই এখানে জিমের বললাম, যে মোটিভেশনটাই আব্বাসাইড চলে যাচ্ছে প্রপাগান্ডা বা এটাতে গিয়ে। আব্বাসিড মুভমেন্ট। আর কি সেখানে হচ্ছে বাজে একটা সিচুয়েশন। হালাকুখানের আক্রমণ 1258 খ্রিস্টাব্দে, ঘামের গন্ধ, যে আপনারা জানেন যে ওই চেঙ্গিস পায়ের খানের মোজার একটা গন্ধ বংশধর আছে না, হালাকু এটা খান গন্ধ গেছে পুরা সকালে। বাগদাদ আক্রমণ করেছিলেন, এবং বাগদাদকে একদম হ্যাঁ, সকালে হচ্ছে কি ধ্বংসের নগরীতে পরিণত করেছিলেন। ফ্যান ছেড়ে দিয়ে তো সেটা বন্ধুরা ছিল বের করে দিতাম বাগদাদের না। পতনের মূল কারণ। তো যাকে এরকম প্রশ্ন হতে পারে, তো যে কোনো একটা আপনারা হয়তো কজেস গুলো সেখানে বিশ্লেষণ করতে হবে, একটা বর্গসর হিসাবে এরকম আসতে পারে। মালিকের বলবো আর উমাইয়া খেলাফতের পরে যে আব্বাসী নবীদার খেলাফতের যে করতেছে প্রশ্নটা হয়, সেটা কি হচ্ছে হলো। খলিফা আবু জাফর আল রাত মনসুর, এটা মন পড়ে তাকে রিয়েল ফাউন্ডার অফ আব্বাসের খিলাফা বলা হয় কেন, বা আসসালামু আলাইকুম। আব্বাসী খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে খলিফা আবু জাফর আল মনসুরের অবদান কি কি ছিল, তো সেটি খুবই ইম্পর্টেন্ট। জি জি। যেটা হচ্ছে আসলে
আব্বাসী ঠিক আছে খেলাফত থেকে প্রশ্নটা হয়ে থাকে যে হ্যাঁ হ্যাঁ আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন সেই খলিফা আবু জাফর আল মনসুর। আসলে তিনি মনে যখন করিয়ে দিলাম আর সিংহাসন কি আরোহণ করছিলেন একেবারে আগামীকালকে দ্বিতীয় শাসক ছিলেন। অভ্যন্তরীণভাবে হ্যাঁ সকলকে আগামীকালকে তিনি দমন করেছিলেন এবং বাহিরে যে শত্রুরা ছিল তাদেরকে দমন করেছিলেন, রাজ্য বিস্তার করেছিলেন। বাগদাদ নগরী, যে বাগদাদ নগরী আপনারা দেখছেন, সেটি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেনাবাহিনীতে সংস্কার করেছিলেন, গুপ্তচর বাহিনী, পুলিশ বাহিনী সেগুলো গঠন করেছিলেন এবং চাকরির ক্ষেত্রে তিনি ট্রান্সফার, যে পরিবর্তন, সেটা তিনি প্রথম চালু করেছিলেন এবং কনভেনশন কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করেছিলেন, বিচার ব্যবস্থা সংস্কার করেছিলেন। আর তাকে আসলে মূলত তার পরিশ্রম, তার সাহস, দূরদর্শিতা, কূটনীতির কারণে তিনি সকলকে একে একে দমন করে পরাস্ত করে আব্বাসী খেলাফতকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তো এই জন্য আসলে তাকে, তার প্রতিষ্ঠার মাধ্যমে এই বংশ দীর্ঘদিন পর্যন্ত ছিল। তো এই জন্য তাকে রিয়েল ফাউন্ডার অফ আব্বাসাইড ডাইনেস্টি বা আব্বাসাইড সালাম খিলাফা আলাইকুম হিসেবে অভিহিত করা হয়। ঠিক আছে তো এটিও ব্রড কোশ্চেন কাল আকারে মালিকদের আসবে, জন্য আলাদা আপনারা এটা তো প্রস্তুত নাকি নেবেন। 10টা সিট খলিফা বুকিং আবু জাফর করা আল লাগে মনসুর এটা এজ এ রিয়েল প্রত্যেকটা ক্লাবে ফাউন্ডার অফ আব্বাসাইড খিলাফা, বা আব্বাসাইড খিলাফা আবু জাফর আল মনসুর দিয়ে সার্চ করলে আপনারা পাবেন। আশা করি সেই সালাম জায়গা থেকে আলাইকুম আপনারা দেখেন ধারণা নিতে পারবেন। তো আর ভাই কন্ট্রিবিউশন টু মুসলিম সিভিলাইজেশন, সেখানে হচ্ছে কন্ট্রিবিউশন টু জিওগ্রাফি অ্যান্ড ম্যাথমেটিক্স, কন্ট্রিবিউশন অফ দ্য মুসলিমস, মুসলমানদের যে যে ভূগোল শাস্ত্রের ক্ষেত্রে এবং ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, গণিত শাস্ত্রের ক্ষেত্রে একসাথে আসার সম্ভাবনা আছে। আপনারা সেই হিসাবে প্রস্তুতি নেবেন যে ভূগোল শাস্ত্রে, জিওগ্রাফিতে মুসলমানরা কি কি অবদান রেখেছিলেন এটার একটা বিবরণ। আর একটা হচ্ছে গণিত শাস্ত্রে মুসলমানদের কি কি অবদান আছে সে বিষয় সম্পর্কে 2 5 5 করে 10 এরকম একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। আপনারা সেই হিসাবে প্রস্তুতি নিলে ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে, আমাদেরও বিশ্বাস। তো আমি আবার বলছি, কন্ট্রিবিউশন অফ দ্য মুসলিমস টুয়ার্ডস জিওগ্রাফি প্রিমিয়াম জোন অ্যান্ড এটা এইলা ম্যাথমেটিক্স, এই বিষয়টাকে ভালোভাবে খেয়াল রাখবেন যে গণিত শাস্ত্রে এবং ভূগোল শাস্ত্রে মুসলমানদের অবদান টাকে এ এবং বি সেকশন করে দুটো ভাগে দিতে পারেন, আলাদা আলাদা করে আলোচনা করবেন ধরো যে এনে যোগাযোগ করবো জিওগ্রাফিদের মুসলমানদের কন্ট্রিবিউশন কি ছিল, আর পাশাপাশি ম্যাথামেটিক্সে মুসলমানদের কন্ট্রিবিউশন কি ছিল সে বিষয় সম্পর্কে আলোচনা করতে হবে। এটা নিয়ে প্রিয় না শিক্ষার্থীবৃন্দ, এইগুলো হচ্ছে বড় কোশ্চেন। বড় কোশ্চেনের পাশাপাশি একটা শর্ট কোশ্চেনও থাকবে, সেখান থেকে দুটো অ্যান্সার করতে হবে। শর্ট কোশ্চেনের মধ্যে আপনাদেরকে আমি যেটা বলি, প্লেয়ার প্রথমে দেখতে সাদা দেখবি কনকোয়েস্ট অফ ইন্ডিয়া বাই দ্য মুসলিমস, মুসলমানদের যে একবার যে পুরি আর কি যে ইন্ডিয়া বিজয়, ভারত বিজয়, ভারতের সিন্ধু বিজয়, আসলে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করেছিলেন। ষোলোটিয়া দিবা সেই বিজয় সম্পর্কে, সেটার কারণ ষোলোটিয়া কি দিবা ছিল, কখন 4,000 কি ছিল দেখি না এবং এটার ফলাফল কি, ইতিহাস এটার ফলাফল বা সিগনিফিকেন্স, এই বিষয় সম্পর্কে একটা শর্ট নোট বাংলাদেশ টিকা হলো আকারে, ছোট প্রশ্ন আকারে 5 নম্বরের জন্য আসতে পারে, সেই হিসাবে আপনারা প্রস্তুতি নিতে পারেন। আমি আবার বলছি, যারা কনকোয়েস্ট জন্য অফ আরো কম হিন্দ, আরো কনকোয়েস্ট কম অফ দিবে হিন্দ বা ইন্ডিয়া, কনকোয়েস্ট অফ ইন্ডিয়া বাই দ্য মুসলিমস, সেখানে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে মুসলমানরা 712 খ্রিস্টাব্দে ভারতের সিন্ধু বিজয় করেছিলেন। সেই বিজয়ের মাধ্যমে ভারতে মুসলিম শাসনের সূচনা হয়েছিল, সেটা এই আকারে আপনারা পড়তে পারেন। আরেকটা প্রশ্ন হতে পারে শর্ট কোশ্চেনে, বাইতুল হিকমা। বাইতুল হিকমা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, আব্বাসী খলিফা আল মামুন যেটা 830 খ্রিস্টাব্দে বাগদাদ নগরীতে প্রতিষ্ঠা করেছিলেন, যেটাকে হাউস অফ উইজডম বলা হয়। এবং তৎকালীন যে আরবদের, যে বিশেষ করে আব্বাসীয়দের যে সভ্যতা, মুসলিম সভ্যতার যে বিকাশের ক্ষেত্রে এই প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। বাইতুল হিকমা 830 খ্রিস্টাব্দে খলিফা আল মামুন সেটা প্রতিষ্ঠা করেছিলেন। তো এই বাইতুল হিকমা কি, বাইতুল হিকমা কখন প্রতিষ্ঠিত হয়েছে, এটার প্রতিষ্ঠার উদ্দেশ্যটা কি ছিল, বা এটা কি ফাংশনটা কি ছিল, অ্যাক্টিভিটিস গুলো কি ছিল এবং কি কন্ট্রিবিউশন রেখেছিলেন, এই বিষয়টা সম্পর্কে আপনাদের একটা শর্ট নোট আসতে পারে। বাইতুল হিকমা যেটা ইসলামী জ্ঞান বিজ্ঞান প্রচার প্রসার এবং শিক্ষণের ক্ষেত্রে একটা অগ্রদূত প্রতিষ্ঠান ছিল আব্বাসী খলিফাত আমলে, যেটা খলিফা আল মামুন প্রতিষ্ঠা করেছিলেন 830 খ্রিস্টাব্দে। তো যাক, এটির অবদান বা এটার কন্ট্রিবিউশন পরিচিতি সহ একটা শর্ট নোট আসার সম্ভাবনা আছে। আর আরেকটা প্রশ্ন শর্ট কোশ্চেনের মধ্যে, যেটা ফরেন পলিসি অফ খলিফা হারুন আর রশিদ। আপনারা জানেন আব্বাসী খলিফাদের মধ্যে একজন বিখ্যাত শাসক হচ্ছেন খলিফা হারুন আর রশিদ, এবং তার শাসনকাল নানাবিধ কারণে তিনি খুবই বিখ্যাত এবং খুবই ফেমাস একজন শাসক। কিন্তু তার ফরেন পলিসিটা কি ছিল? সে ফরেন পলিসি, এক কথা আমি যদি বলি, যে সকলের সাথে বন্ধুত্ব,
শত্রুতা নয়, এটি ছিল তার ফরেন পলিসির মূল বৈশিষ্ট্য। আর সে জায়গায় আমরা দেখেছিলাম যে বাইজেন্টাইনের একজন শাসক নাইসিফোরাস, হ্যাঁ, নাইসিফোরাসের যে রানী আইরিন, বলা হচ্ছে বারবার বিদ্রোহ করা, বারবার তার সাথে পরাজিত হওয়ার পরেও তিনি তাদেরকে ক্ষমা করেছিলেন এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা যুদ্ধ পর্যন্ত হয়েছিল। তো এটিও খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। কিন্তু আমরা দেখেছিলাম যে তার যে ফরেন পলিসি সেটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, যে তিনি বারবার পরাজিত করার পরেও তাদেরকে ক্ষমা প্রদর্শন করেছিলেন। এটি তার একটা দুর্বলতা হয়তো বা এখানে ইতিহাসবিদরা বলে থাকেন, তবে সেটা তার শাসন নীতিরই আসলে মূল বৈশিষ্ট্য। খলিফা হারুন রশিদ খুব একজন বিখ্যাত, খুব প্রভাবশালী আব্বাসী খেলাফত আমলের একজন বিখ্যাত শাসক ছিলেন, যাকে তার রাজত্বকালকে স্বর্ণযুগ বলা হয়, হ্যাঁ, গোল্ডেন এজ হিসাবে ইতিহাসে এটাকে অভিহিত করা হয় তাকে। আপনারা সে আলিফ লায়লার যে বিখ্যাত নায়ক, হ্যাঁ, ইতিহাস শাসক হচ্ছেন খলিফা হারুন রশিদ। তো হারুন রশিদের কূটনীতিটা কি ছিল, বা তার শাসন নীতির ফরেন পলিসিটা কি ছিল, যে আসলে এক কথায় আমরা যদি বলি যে তিনি সিসিলি, ফ্রান্স, চায়না, প্রাচ্যের বহু শাসকদের সাথে তার কূটনৈতিক সম্পর্ক ছিল, তবে সেটা ছিল একেবারেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তিনি কারোর সাথেই বৈরিতা যাননি এবং তিনি ক্ষমা প্রদর্শন সে বিষয়গুলোকে বারবার তিনি সে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তো এই জন্য শাসন নীতির ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তার ফরেন পলিসি সম্পর্কে একটা শর্ট নোট আসার সম্ভাবনা আছে, সেই হিসাবে আপনারা প্রস্তুতি নিতে পারেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে প্রিপারেশন নিলে ইনশাআল্লাহ আপনাদের আশা করি সমস্যা হবে না। আর এগুলোকে আপনারা সংগ্রহ করুন, দেখুন। এই শর্ট হিস্ট্রি অফ স্টাডি অফ ইসলামিক হিস্ট্রি কেয়ালের একটা বই আপনাদের গ্রুপে দেওয়া আছে। আর হিস্ট্রি অফ দ্য আরব স্পিকে হিস্ট্রি সেটাও দেখতে পারেন, এবং আপনারা গুগলে বিভিন্ন সার্চ দিলে আপনারা সেইগুলোকে ইনশাআল্লাহ এগুলোকে পেয়ে যাবেন। খলিফা আব্দুল মালিক অ্যান্ড হিজ রিফর্মস, বা রিফর্মস অফ খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, administrative policies of Khalifa Umar bin Abdul Aziz, Khalifa Abu Zafar al-Mansur as a real founder of Abbasid Khilafah, causes of Umayyad Khilafah, downfall and decline, হ্যাঁ, যে উমাইয়া খেলাফতের পতনের ক্ষেত্রে বা অবক্ষয়ের ক্ষেত্রে কি কারণগুলো ছিল, এরকম। আর মুসলিম কন্ট্রিবিউশন টু জিওগ্রাফি এন্ড ম্যাথমেটিক্স, এটিও খুব ইম্পর্টেন্ট, আপনারা এগুলোকে কোনোভাবেই বাদ দেওয়ার সুযোগ নাই, এগুলো পড়তে পারেন। আর শর্ট কোশ্চেন হিসাবে থাকবে, যেটা আমি 3টা বলেছিলাম, কনকোয়েস্ট অফ ইন্ডিয়া, ফরেন পলিসি অফ খলিফা হারুন রশিদ এন্ড বাইতুল হিকমা। এখানে প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর আসলে বেশিক্ষণ থাকবো না, আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। আপনারা যারা সংযুক্ত হয়েছেন, হয়তো বা যারা সংযুক্ত হতে পারেননি, একটু কষ্ট করে ওনাদেরকে সেই বিষয়গুলো পৌঁছায় দিবেন, যাতে করে আসলে অনেকে বৈরী আবহাওয়ার কারণে সংযুক্ত হতে পারেন। অনেক বৃষ্টিপাত হচ্ছে, অনেক জায়গায় পানি উঠে গেছে, যারা হয়তো বাড়িতে আছেন বা গ্রামে আছেন, তারা সেখানে হয়তো নেটওয়ার্ক, এই বিষয়গুলো আছে। তা আমি আসলে আর দীর্ঘায়িত করছি না, আশা করি আমার কথাগুলোকে বুঝতে পারছেন। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা প্রস্তুতি নিতে থাকুন, আশা করি আপনাদের যে সফলতা আসবে ইনশাআল্লাহ। ভালোভাবে পরীক্ষায় আপনারা ওভারকাম করেন, সেটাই আমি মনে প্রাণে প্রত্যাশা করি। আর আমি 2টো শীট দিয়ে দিব, আব্দুল মালিক অ্যান্ড খলিফা উমর বিন আব্দুল আজিজ, এগুলো আমার কাছে 2টো হ্যান্ড নোট আছে, আমি সেগুলো আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে। আর বাকিগুলো আপনারা একটু কষ্ট করে সার্চ করে নেন। বিশেষ করে কে আলীর যে বইটি আছে, স্টাডি অফ ইসলামিক হিস্ট্রি, সেখানেও আছে, আপনারা বিস্তারিত সেখানে লেখা আছে। তো এগুলো একটু দেখলে, খুঁজলে ইনশাআল্লাহ আপনারা সেগুলো পেয়ে যাবেন। আর গুগল মামা তো আপনাদের সবসময় কাছে দাঁড়িয়ে আছে, চ্যাট জিপিটি আছে, এখন আরো উন্নত ভার্সন আছে, সুতরাং সেগুলোর মাধ্যমে এগুলোকে সংগ্রহ করুন। আশা করি আপনাদের সমস্যা হবে না, কাজে লাগবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর কারো কারো যদি জিজ্ঞাসা না থাকলে আমি শেষ করতে চাচ্ছি, রাত অনেক হয়ে গেছে। তাজওয়ার, শুনছেন আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধারণা পেয়েছেন কিনা বলেন। জি কোনো স্যার, ইনশাল্লাহ পেয়েছি স্যার। তাহলে এই বিষয়গুলো পড়েন, এবং যারা সংযুক্ত হতে পারেনি, ওনাদেরকে আপনারা একটু গাইড করবেন, কেমন? আশা করি ওকে স্যার। এগুলো করলে আশা করি কাজে আসবে।
তো রাত হয়ে গেছে। আসলে আমি কিছুটা অসুস্থ, সেজন্য আর বেশি কথা না বলি। আপনাদের সাথে পরীক্ষার খাতায় দেখা হবে ইনশাআল্লাহ। কেমন? সবার কামনা রইলো। সবাই ভালোভাবে পরীক্ষায় ওভারকাম করেন, সেটাই আমি মনে প্রাণে প্রত্যাশা করছি। তো যাক, সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের সংযুক্তি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।